ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর। সম্প্রতি ভারতের কিছু এলাকায় করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এই সংক্রমণ যেন বাংলাদেশে না ছড়ায় সে লক্ষ্যে স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা সহ কোনো উপসর্গ আছে কিনা তা যাচাই করা হচ্ছে। বন্দরে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা জানান, এখনও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে আগাম সতর্কতার জন্য জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। শরীরে কোনো আছে নাকি, ব্যথা আছে নাকি, বা জ্বর সর্দি কাশি আছে কিনা, এগুলাই আমরা আর কি মূলত ওনাদের কাছ থেকে জানি, এবং টেম্পারেচারটা আমরা মূলত চেক করে নেই। এখন পর্যন্ত আমরা এরকম করোনার সিমটম লক্ষণগুলো এরকম কাউকে পাইনি। আমরা দিল্লি থেকে আসছি, আমরা এখানে চিকিৎসার জন্য গিয়েছিলাম, সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা হয় নাই করোনা সংক্রান্ত। এখানে বাংলাদেশে আসার পরে এখানে করোনা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করছে, জিজ্ঞাসা করছে। 5ই আগস্টের পর যাত্রী পারাপার কিছুটা কমলেও এখনো বন্দর দিয়ে প্রতিদিন 150 থেকে 200 যাত্রী পারাপারের কথা জানান ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা। এখন বর্তমানে যেহেতু আপনার করোনার প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের নিজেদের কিছু প্রিকশন নেওয়া হয়েছে। যারা যাত্রী হিসেবে আসতেছে তাদেরকেও আমরা মাস্কের ব্যাপারে বলা হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে 2 জন স্বাস্থ্যকর্মী আসছেন, ওনারা যাত্রীদের টেম্পারেচারটা এনশিওর করছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বন্দর দিয়ে যাত্রীদের মাধ্যমে যেন এটি ছড়াতে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। যাদের মধ্যে এই জাতীয় সমস্যাগুলি থাকবে তারা আমাদের সাথে কথা বলবে, জেলা সদর হাসপাতালের সাথে কথা বলবে। ইভেন বিজয়নগরে আমাদের পেশেন্ট রাখার অবস্থা ছিল, আমরা ওইগুলি কিন্তু এখনো প্রস্তুত করে রেখেছি। করোনার সংক্রমণ রোধে বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ তৎপর হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসিফা আলী বর্ণা, 71। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বাগেরহাটের মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শুক্রবার সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া বিদেশি জাহাজের নাবিকদের এই ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান জানান, আগামী 15 জুন অফিস খুলছে, সেক্ষেত্রে সকলকে করোনার বিধি নিষেধ মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বন্দর হাসপাতাল থেকেও সতর্কতা জারি করা হয়েছে। যশোর বিমানবন্দরে করোনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, বিমানবন্দরের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে কি কি এবং কি ধরনের পরিকল্পনা সেখানে নেওয়া হয়েছে, সব মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ চৈতি। আমি এই মুহূর্তে আছি যশোর বিমানবন্দরে, অর্থাৎ এখানকার যে বিমান সেটা সকালকার বিমান, সেটা 10:45-এ যশোরে ল্যান্ড করবে। তো ইতিমধ্যে অনেক যাত্রীরা আসা শুরু করেছে। অর্থাৎ আমি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের কর্তৃপক্ষ এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যশোর বিমানবন্দরে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সে নির্দেশনাগুলো এখনো পর্যন্ত আসেনি। তো তারা যেটা আশা প্রকাশ করছেন, যেহেতু দীর্ঘদিন জানেন যে ঈদের ছুটি ছিল, ঈদের ছুটির বন্ধের কারণে আসলে নির্দেশনাগুলো পায়নি। অর্থাৎ আগামীকালকে তারা আশা করছেন যে বেশ কিছু নির্দেশনা পাবেন, যে যশোর বিমানবন্দরে করোনা প্রতিরোধের জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার এই ব্যবস্থাগুলো তারা নির্দেশনাগুলো পাবেন, এবং সেই নির্দেশনা পেলেই তারা মূলত এই কাজ শুরু করবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমি সকালে এসে যেটা দেখেছি যে এখানে দায়িত্বে যারা আছেন, বিশেষ করে এয়ারলাইন্স যারা কর্তৃপক্ষ রয়েছে, এরপরে বিশেষ করে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন এবং যারা ব্যাগ স্ক্যান করতেছেন, এই যারা এখানকার যারা দায়িত্ব পালন করছেন, তারা আমরা দেখেছি যে সবাই কিন্তু করোনা যে রয়েছে মুখে মাস্ক ব্যবহার করতেছে। এবং এখানে দেখেছি যে অনেকেই দেখছি যে বিশেষ করে যারা সিকিউরিটি দায়িত্ব পালন করে তারা কিন্তু আমরা দেখেছি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছে। এটা কর্তৃপক্ষ নির্দেশনা না দিলেও কিন্তু
এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু গতকালকে থেকেই তারা মুখে মাস্ক ব্যবহার করতেছেন এবং তারা নিজেদের তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছেন। তারা যেটা বলছেন যে কালকে অথবা পরশু, আপনারা জানেন যে এর আগে বিমানবন্দরগুলোতে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা ছিল, বিশেষ করে এখানে কিন্তু আপনার পাশেই একটি বেসিং স্থাপন করা ছিল, সেখানে হাত ধোয়ার জন্য। এর পাশাপাশি থার্মোমিটার, এখানে শরীরের তাপমাত্রা মাপার যে মেশিন গুলো থাকবে। এর পাশাপাশি আরো যে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা অপেক্ষা রয়েছেন যে বিমান মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা তারা পালন করার জন্য কিন্তু প্রস্তুতি রয়েছে এবং তারা সেটা শুরু করার জন্য তারা প্রস্তুত। আর একটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু আমরা দেখেছি যে হসপিটালের যশোরে যে একজন করোনায় আক্রান্ত হচ্ছে নতুন করে, অর্থাৎ এই যে আক্রান্ত হচ্ছেন এর ভিতরে মানুষের ভিতরে কিন্তু জনসচেতনতা প্রয়োজন এবং মানুষ কিন্তু মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে, অর্থাৎ এই জনসচেতনতা সৃষ্টি হলে কিন্তু করোনা ভাইরাসের যে প্রভাব সেটা কিন্তু ঠেকানো সম্ভব হবে। চৈতি, নিশ্চয়ই। ফরহাদ, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। যশোর বিমানবন্দরে করোনার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ হোসেন। কোরবানির ঈদের পর প্রথম হাটে জমেনি নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার মোকাম। আয় বাড়ানোর লক্ষ্যে প্রায় 20 কোটি টাকা ব্যয়ে সুন্দরবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে বোতল ওয়াটার প্ল্যান্ট নির্মাণ করে খুলনা ওয়াসা। কিন্তু গত 5 বছরে প্ল্যান্টটিতে আয় থেকে ব্যয় বেশি। এই অবস্থায় লোকসানের ঘানিতে পড়ে এটি এখন ওয়াসা কর্তৃপক্ষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে পরিবেশকরা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। অভিযোগ, যিনি দায়িত্বে আছেন তার অবহেলার কারণে উৎপাদন ও গুণগত মান ক্রমেই হ্রাস পাচ্ছে। সোহেল রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বোতলজাত পানি বাণিজ্যিকরণের মাধ্যমে যখন মুনাফা লোভে রীতিমতো রেসিংয়ে নেমেছেন, তখন খুলনা ওয়াসার সুন্দরবন ড্রিঙ্কিং ওয়াটারের কি অবস্থা? আজ থেকে 5 বছর আগে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির যাত্রা শুরু করেছিল বেশ তোড়জোড় করে। এখন জানার চেষ্টা করব এই প্রকল্পটির সবশেষ কি অবস্থা। খুলনা নগরীর বয়রায় এই ওয়াটার বোতল প্ল্যান্টের প্রবেশ করেই হোঁচট খেতে হয় চারিদিকের নীরব আর নিস্তব্ধতায়। 18 কোটি টাকারও বেশি দামে ইউরোপ ও আমেরিকা থেকে কেনা অত্যাধুনিক সব যন্ত্রপাতিগুলো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাথে রয়েছে নোংরা, অপরিচ্ছন্ন আর অস্বাস্থ্যকর পরিবেশ। অভিযোগ রয়েছে বোতলজাত এই পানি বাজারজাত করার কোনো পরিকল্পনা নিতে পারেনি দায়িত্বে থাকা কর্তা ব্যক্তি। স্ব উদ্যোগে কেউ যদি পানি কিনতে আসেন, কেবল তখনই যন্ত্রাংশের চাকা ঘোরে। নেই কোনো বিজ্ঞাপন, বিক্রয় ও বিপণন প্রতিনিধি। বাণিজ্যিকতার ন্যূনতম ছিটেফোঁটা না থাকায় অনেকে তো বোতলজাত এই পানির নামই শোনেননি। বোতলজাত এ পানি বাজারজাতের দায়িত্ব নিয়েছিলেন 4 জন পরিবেশক, কিন্তু 1 বছর আগেই তারা ব্যবসা গুটিয়ে নিয়েছেন। সপ্তাহে আমাকে নির্ধারণ করে দেয় যে 200 বোতল আপনি নিতে পারবেন, তার বেশি পারবেন না, বুঝছেন? তাও নির্ধারণ করে দিছে, তারপর পলিসি ভালো না, তাহলে আমি কিভাবে সম্ভব আমাকে এটা ব্যবসা পরিচালনা করা? এই প্রতিষ্ঠানের লাভের আশা যেন গুড়ে বালি, উল্টো প্রতি মাসে গিলে খাচ্ছে ওয়াসাকে। আয় ও ব্যয়ের এক হিসেব অনুযায়ী এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গত 5 বছরে 1,13,00,000 টাকার কিছু বেশি আয় হলেও ব্যয় 2,29,33,000। আমাদের অথরিটিকে জানিয়েছি, আমরা লিখিতভাবে জানাইছি যে আমাদের এই যে রিকোয়ারমেন্ট, বিজ্ঞাপন দেয়া, তারপরে সেলস পারসন নিয়োগ করা, এইসব বিষয়গুলো আমরা জানাইছি। এখন ওনারা যেভাবে পলিসিটা ওনারা অ্যাপ্রুভ করে। মধুমতি নদী ও ভূগর্ভস্থ পানি এই দুইয়ের পরিশোধনে সুপেয় পানি প্রস্তুত করার সব আয়োজন রয়েছে এখানে। এছাড়া কাঁচামাল থেকে বোতলের ক্যাপ, বোতল ও ফিলিং তৈরি হয় প্ল্যান্টটিতেই। শ্যামরাখি না কুলরাখি অবস্থা খুলনা ওয়াসার বোতলজাত পানি প্রকল্পের। লোকসানের পর লোকসান আর ভর্তুকি গুনতে গুনতে প্রতিষ্ঠানটি এখন টিম করে চলছে। কে নেবে এর দায়? প্রশ্ন রেখেই গেলাম। কনক রহমান, 71, খুলনা।
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিনের সময় আসিয়া বেগম নামের এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যরা। বিজিবির 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার জগদ্দল মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। ধামইরহাট কালুপাড়া ক্যাম্প এলাকা দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে বিএসএফ ওই নারীকে বাংলাদেশে পুশিন করে। সীমান্ত এলাকা চিনতে না পারায় তিনি বিভিন্ন গ্রামে ঘুরতে থাকে। পরে কালুপাড়া বিওপির সুবেদার আয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল জগদ্দল মাঠে তাকে দেখতে পেয়ে আটক করে। আসিয়া প্রায় 10 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি দক্ষিণ পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে গৃহপরিচারিকার কাজ করতেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্র জুবাইর হত্যা মামলায় পলাতক 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসাপুরা নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র জানান, শুক্রবার উপজেলার ভোলাব গাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নৌ পুলিশ। পরে 5 দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলাব গাবতলা এলাকার রাব্বি ও সিয়াম। ময়নাতদন্তের পর জানা যায়, জুবাইরের বুকে ও মাথায় আঘাতের পর শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়। পরে মৃতদেহ গুমের জন্য তাকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার ছোড়া গুলিতে ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা এলাকায় বিক্ষোভ করে নিহতের পরিবার ও এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধা ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা বলেন, মামুন হত্যাকারী বাবু সহ বাকিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, থানা ঘেরাও, হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা বিশম্ভরপুরের শোলকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি মরিচ ক্ষেত থেকে পুরনো মডেলের একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষক সাব্বির আহমেদ তার জমিতে কাজ করার সময় মাটির নিচে ধাতব বস্তুটি দেখতে পান। প্রথমে তিনি বিষয়টি স্থানীয়দের দেখান, পরে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শান্তিগঞ্জ সেনাবাহিনীর কাছে জানায়। উদ্ধার হওয়া বস্তুটি K-36 বা M-36 মডেলের একটি সক্রিয় গ্রেনেড, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। সুন্দরবনের অভ্যন্তর থেকে হরিণ শিকারের 135টি ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাংমারির বনের অভ্যন্তরের হুলার ভাড়ানি সংলগ্ন পাশের খালে পায়ে হেঁটে অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ওই এলাকা থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা 82টি মালা ফাঁদ জব্দ করে অভিযানকারীরা। অপরদিকে শুক্রবার সকালে নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 53টি মালা ফাঁদ জব্দ করেন বন প্রহরীরা। এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গাইবান্ধায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রোডম্যাপের 31 ধারা ও জনসম্পৃক্তি বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শুক্রবার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে এই প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালার প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক। এতে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলার বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়া। কর্মশালায় দলের নেতাকর্মীদের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের পরিকল্পনার বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার কৌশল নিয়ে আলোচনা হয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। শুক্রবার বিকেলে বাসগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় অংশ নেয় দক্ষিণ মনোহরপুর অল স্টার ক্রীড়া সংঘ ও বাগুলাট দমদম জুয়েল স্পোর্টিং ক্লাব। নির্ধারিত 90 মিনিটের খেলায় দুই দল 2-2 গোলে সমতায় থাকে। ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। এরপর 3-2 গোলে জয়ী হয় দক্ষিণ মনোহরপুর অল স্টার ক্রীড়া সংঘ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
জয়পুরহাটে শুরু হচ্ছে সন্ন্যাসতলির 100 বছরের ঘুড়ির মেলা, যেখানে আসছেন আশেপাশের গ্রামের হাজারো মানুষ। ঘুড়ি ছাড়াও কিনছেন নানা জিনিসপত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। মোজাম্মেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সবাই এসেছেন মেলায় ঘুড়ি কিনতে। পছন্দ করছেন প্রজাপতি, ঈগল, স্পাইডারম্যান সহ বিভিন্ন আকৃতির ঘুড়ি। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা নদীর পাশে সন্ন্যাসতলির বটতলায় বসেছে এই মেলা, যেখানে আসছেন এলাকাবাসী সহ আশপাশের জেলার মানুষ। অনেক ঘুড়ি পাওয়া যায়, এখানে ঘুড়ি ওড়ানো হয়। এটা সন্ন্যাস মেলা, প্রতি বছরই এই সময় এই মেলাটা হয়ে থাকে। হিন্দু মুসলমান সবাই প্রত্যেকেই আসে এবং আশেপাশে যত গ্রাম আছে প্রত্যেকে এখানে আসে। চং, গুটি, সিলে 5-6 প্রকার ফড়িং টরিং লিয়া ব্যবসা করি। রং বেরঙের ঘুড়ি মেলার মূল আকর্ষণ হলেও মেলায় বসেছে রকমারি মিষ্টির দোকান। এছাড়া বিক্রি হচ্ছে বাঁশ, কাঠ ও লোহার তৈরি বিভিন্ন সামগ্রী। এখানে মেলা বিক্রিত বেচা কেনা হয় আর বহু রুটিওয়ালা আসে আর আমরা বেচা কেনা যাই। এখানে ঘুড়ি কিনতে আসতাম, তখন ঘুড়ির দাম ছিল মাত্র 5 টাকা, 10 টাকা, 8 টাকা। আর এখন সেই ঘুড়ি কেনার জন্য আসার পরে এখন দেখা গেল আমার বাচ্চারা কিনবে, বাচ্চাদের জন্য লাগছে 150, 200 আর এখন তবে তারপরেও অনেক সন্তোষজনক। সন্ন্যাসতলির এই ঘুড়ি উৎসব শুরুর দিন বিকেলে বটতলায় হিন্দু সম্প্রদায় সন্ন্যাস পূজা করেন। কেউ বলে 200 বছর, কেউ বলে 250-300 বছর। আমরা বছর বড় কথা নয়, এখানে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের ফ্যামিলিগত একটি ইতিহাস আমরা তুলে ধরি। আয়োজকরা জানান প্রায় 100 বছর আগে থেকে বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার আয়োজন হয় ঘুড়ি মেলা। এবারও এর ব্যতিক্রম হয়নি। এই মেলাটা একটা ঐতিহাসিক মেলা। এই মেলাতে আমরা সবাই মিলে, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা মেলা, কোনো ক্যাসাল হয় না, আমরা সুন্দর সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করি। শুক্রবার শুরু হওয়া এই মেলা শেষ হবে আজ। আব্দুল আল মামুন, ৭১।